আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এবারের এনসিএল টি-20টা প্রায় শেষের পথে। শুধুমাত্র ফাইনাল ম্যাচটা বাকি রয়েছে এবং সেই ফাইনালে রংপুর এবং খুলনা একে অপরের মুখোমুখি হবে আগামীকাল। এবং এবারের এনসিএলটার বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা আসলে চোখে পড়েছে, যেহেতু খুব কাছ থেকে দেখার সুযোগটা হয়েছে ধারাভাষ্য করার সুবাদে। এবারের এনসিএল এর একটা দুটো ফিচারের কথা আপনাদের সঙ্গে জাস্ট শুরুতেই জেনারেলি শেয়ার করে নিতে পারি। এক হচ্ছে, যেহেতু ম্যাচগুলো সাধারণত দিনের বেলায় হয়েছে, সেখানে উইকেটের ধরন অনুযায়ী আমরা যেটা বুঝতে পারলাম যে স্পিনাররা খুব বেশি এফেক্টিভ ছিলেন এবং এই এনসিএল টি-20টাকে একটা স্পিনারদের টুর্নামেন্ট না বললে ভুল হবে না আমার কাছে মনে হয়। এবং আপনারা বোলিং যেই টপ চার্টসটা আছে, টপ উইকেট টেকারদের যে লিস্ট, সেখানেও আপনি তাকালেই বুঝতে পারবেন যে কতটা স্পিন ডমিনেটেড। এবং প্রায় প্রত্যেকটা ম্যাচে আমরা এটাই দেখেছি যে স্পিনাররা পাওয়ার প্লের ভেতরে বেশিরভাগ বল করেছেন, মিডল ওভার্সেও তাই করেছেন। পেসারদেরকে মাঝে মধ্যে নিয়ে আসা হতো এবং প্রায় প্রত্যেকটা দলই দেখা গিয়েছে যে সর্বোচ্চ দুজন পেসার রেখেছেন এবং অনেক সময় এমনও হয়েছে যে মাত্র এক পেসার এবং এক পেস বোলিং অলরাউন্ডার দিয়েই দলগুলো কিন্তু তাদের পেস অ্যাটাকটা সাজিয়েছিল। সুতরাং সেখান থেকেই বোঝা যাচ্ছে যে খুব একটা বেশি পেস নির্ভর দল করাই হয়নি, কারণ আই গেস কন্ডিশনের একটা ব্যাপার ছিল এবং কোন সময় খেলাটা হচ্ছে সেটার একটা ব্যাপার ছিল। সো সবকিছু মিলে এটা একটা স্পিনারদের এনসিএল টি-20 সেটাও এক প্রকার বলা যেতে পারে। এবং সেই সাথে বৃষ্টির ঝামেলা, যেটা প্রথমে তো এই টুর্নামেন্টটা রাজশাহী এবং বগুড়াতে শুরু হওয়ার কথা ছিল একটা ফেজ, তারপরে সিলেটে আসবে। তবে প্রথম দিন গড়াতেই যে অবস্থা হয়েছিল, বগুড়া এবং রাজশাহীতে খেলা কন্টিনিউ করা সম্ভব হয়নি এবং পরবর্তীতে সবগুলো ফিক্সচার্সই শিফট করে সিলেটে নিয়ে আসা হয়েছে এবং 26শে সেপ্টেম্বর থেকে এই যে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত টানা আমরা ম্যাচ হতে দেখলাম এবং সব মিলিয়ে 12 তারিখের ফাইনালের আগ পর্যন্ত সব ম্যাচ হয়ে গেল। এর ভেতর দিয়ে অনেক বৃষ্টি পড়েছে, অন্তত 3টা ম্যাচ পরিত্যক্ত হয়েছে, বেশ কিছু ম্যাচ কার্টেলড হয়েছে ডিএলএসএ, সেই ম্যাচের রেজাল্টটা নির্ধারিত হয়েছে জাস্ট বৃষ্টির কারণে। তো সবকিছু মিলিয়ে ওয়েদারেরও খানিকটা সমস্যা এই এই পর্যায়ে আমরা পেয়েছিলাম। তো এই হচ্ছে অবস্থা, একটা জেনারেল ওভারভিউ দিলাম। এবারে কিছু ইন্টারেস্টিং জায়গায় আমরা চলে আসি, যেখানে ফর এক্সাম্পল আমি আগে থেকে চিন্তা ভাবনা করছিলাম এবং আপনারাও অনেকে বলছিলেন যে এবারে এনসিএল টি-20র সেরা একাদশটা কি হয়েছে সেইটা আমরা একটু যদি আলোচনা করে একসঙ্গে বের করে ফেলতে পারি। সো ওই বিষয়টা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা, যেখানে আমি এবারের এনসিএল এর টপ স্টার্টিং 11টা আমরা নির্বাচন করে ফেলবো। শুরুতে আমরা যদি ওপেনিং স্লটের দিকে যাই, সেই জায়গায় অবভিয়াসলি একটা স্লট তো একজন ধরেই ফেলেছেন, মাহমুদুল হাসান জয়। যদিও তার টুর্নামেন্টটা শেষ হয়ে গেছে, আলটিমেটলি কোয়ালিফায়ার 2তে রংপুরের কাছে হেরে গিয়েছিল চট্টগ্রাম এবং সে কারণেই মাহমুদুল হাসান জয়ের ফাইনাল আর খেলা হবে না। তবে তার আগ পর্যন্ত তিনি যে রান করেছেন, আমার কাছে মনে হয় যে তাকে আর বিট করা সম্ভব নয়, কেউই তাকে বিট করতে পারবেন না। তিনি টুর্নামেন্টটা শেষ করবেন অ্যাজ দ্য হাইয়েস্ট রান স্কোরার ইন দিস টুর্নামেন্ট এবং 300-র উপর রান করেছেন, একমাত্র ব্যাটার যিনি 300-র উপর রান করেছেন এবারের এনসিএল এ। জয়ের আরও কিছু ক্রেডিট রয়েছে, তিনি একটা সেঞ্চুরি পেয়েছেন, যেটা তার টি-20তে প্রথম সেঞ্চুরি এবং খুব দারুণ ব্যাটিং করেছেন মাহমুদুল হাসান জয়। খুব ভালো স্ট্রাইক রেট তিনি মেনটেন করেছেন, দুটো 50ও আছে ওই এক সেঞ্চুরির পাশাপাশি। সুতরাং প্রায় প্রত্যেক ম্যাচেই তিনি যে ধরনের ব্যাটিংটা করেছেন খুব ইম্প্যাক্টফুল ছিল। চট্টগ্রামের হয়ে ওপেন করেছেন এবং সবচাইতে বড় ব্যাপার, আমরা যারা মাহমুদুল হাসান জয়কে চিনি অ্যাজ আ ব্যাটার, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে আমরা খেলতে দেখেছি, তিনি কিন্তু একটা লেভেল পেয়ে গেছেন যে তিনি একজন টেস্ট ক্রিকেটার। তাকে কিন্তু সাদা বলের ক্রিকেটে খুব একটা ডাকা হয় না, তবে তিনি দুর্দান্ত ব্যাটিং করে দেখিয়ে দিয়েছেন যে আসলে এই জায়গাটা তিনি হয়তো ডিজার্ভ করেন এবং হয়তো তাকে যদি ডাকাও হয়, তিনি যে ধরনের ফর্মে আছেন, হতে পারে সাইফ হাসান যেভাবে তাকে নতুন করে রিমডেল করে টি-20র জন্য তৈরি করেছেন, জয়ও হয়তো তৈরি করছেন এবং সেটার সুফলটা তিনি এবারের এনসিএল টি-20তে পেলেন। আশা করবো অন্তত বিপিএলে যেন তিনি একটা প্রমিনেন্ট রোল পান যে কোনো একটা দলের হয়ে। বাট হি ওয়াজ দ্য বেস্ট ব্যাটার ওভারঅল যদি বলি এই পুরো টুর্নামেন্টের, এবং ওপেনিং স্লটে অবশ্যই মাহমুদুল হাসান জয় থাকবেনই থাকবেন। জয়কে সঙ্গ দেবেন কে, সেই প্রশ্নের জবাব যদি খুঁজতে চাই, সেখানে 3জনের নাম চলে আসে। 2জন বাঁহাতি ব্যাটার, একজন ডানহাতি ব্যাটার। সৌম্য সরকারের কথাটা অবভিয়াসলি আপনার বলতে হবে, খুলনার হয়ে তিনি ম্যাচ খেলেছেন, সবগুলো ম্যাচ খেলার সুযোগ পাননি, আবার মাঝখানে একটা দুটো ম্যাচ তাকে আমরা পাইনি, কারণ তিনি আবার টি-20 স্কোয়াডে বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে খেলতে গিয়েছিলেন, তবে আলটিমেটলি ভিসা জটিলতার কারণে যেতে পারেননি। আবারও খুলনা দলে ফিরে এসে এনসিএল এর বাকি ফেজটাতে দলের সঙ্গে আছেন, ভালো স্ট্রাইক রেট মেনটেন করেছেন। বাট উই অল নো হোয়াট উই ক্যান গেট ফ্রম সৌম্য সরকার। তিনি ভালো একটা এনসিএল টি-20 কাটিয়েছেন, ফর্মটা ভালো দেখিয়েছেন অন্তত, এবং স্পিনারদের বিরুদ্ধে তিনি বেশ ভালো ব্যাট করেছেন পাওয়ার প্লের ভেতরে, সেটাও কিন্তু আসলে বলতে বাকি নেই। এবং সে কারণেই তিনি রয়েছেন টপ চার্টসের ভিতরেই তিনি রয়েছেন, এবং সে কারণে তাকে আমরা ওপেনিং স্লটে একটা অপশন হিসেবে রাখতে পারি। এবং সেই সাথে আমরা যদি সাদমান ইসলামের কথা বলি, সাদমান ইসলামও আরেকটা রেভেলেশন, বাংলাদেশের টেস্ট প্লেয়ার তকমা লেগে যাওয়া আরেকজন ক্রিকেটার। বাট তিনি কিন্তু এবারের এনসিএল টি-20তে আসলে দেখিয়েছেন যে তার হোয়াইট বল ক্রিকেটের প্রাওয়েসটা কতটুকু।
খুবই সলিড ব্যাটিং করেছেন। সাদমানের বেস্ট গুণটা ছিল যে তিনি কোনো আনঅর্থোডক্স শট খেলতে যাননি, কোনো ঝুঁকিপূর্ণ শট খেলতে যাননি, গ্রামাটিক্যাল ক্রিকেটিং শটস খেলেই তিনি আলটিমেটলি যে কাজ করার সেটা করে দিয়েছেন। যে সেঞ্চুরিটা পেয়েছিলেন ওই দিন ফ্ললেস ব্যাটিং করেছিলেন বলা যেতে পারে, এক্সেলেন্ট ব্যাটিং ছিল তার কাছ থেকে, এবং সব মিলিয়ে তিনি টপ রান স্কোরারদের লিস্টে টপ 5-এর ভিতরে অবস্থান করছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় সাদমানও খুব ভালো কন্টেন্ডার এবারে এনসিএল টি-20-র বেস্ট 11-এ থাকার মতো। এবং আরো একজনের নাম যদি বলতে হয় তিনি হচ্ছেন হাবিবুর রহমান সোহান। এই ব্যাটারকে নিয়েও আমরা জানি তার বেশ কিছু অলরেডি ডোমেস্টিক রেকর্ডস আছে, তিনি কত কুইক ব্যাটিং করতে পারেন সেটার ব্যাপারে আমাদের ধারণা আছে। হাবিবুর রহমান সোহান এবারে এনসিএল টি-20-তে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, এবং তিনি যে স্ট্রাইক রেট মেনটেন করেছেন সেটা ঈর্ষণীয় বলা যায়, তার কাছে ধারেও কেউ নেই। 150 রানের উপরে করা এবারের এনসিএল টি-20-তে কোনো ব্যাটারের স্ট্রাইক রেট তার লেভেলে নেই। তিনি প্রায় 190 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, যেখানে বাদ বাকিদের গড় স্ট্রাইক রেট 150, 160 বা তারও নিচে ছিল। তো ওই একটা ইম্প্যাক্ট তিনি কিন্তু রাখেন, যতবার তিনি মাঠে নেমেছেন ততবারই খুব অ্যাটাকিং মোডে ইনিংস খেলেছেন এবং বিধ্বংসী এক প্রকার আর কি। সো সোহানকে আমার কাছে মনে হয় যে সৌম্য এবং সাদমানের থেকে আমি অন্তত এগিয়ে রাখতে চাই। মাহমুদুল হাসান জয় এবং হাবিবুর রহমান সোহান হচ্ছেন আমার ওপেনিং পার্টনারশিপ। 3 নম্বরে যদি যাই আমি সেখানে এনামুল হক বিজয়কে রাখবো। খুলনার হয়ে মোস্ট অফ দ্য টাইম তিনি 3 নম্বরে ব্যাট করেছেন, সৌম্যর অ্যাবসেন্সে ওপেন করেছেন কয়েকবার। বিজয়ের খেলা তো আপনারা জানেন কিরকম, তিনি ডোমেস্টিকে সাধারণত খুব ভালোই খেলেন এবং এই টুর্নামেন্টেও কনসিস্টেন্সিটা বজায় রাখার চেষ্টা করেছেন। গত এনসিএল টি-20-তে একটা সেঞ্চুরি পেয়েছিলেন, সেই ব্যাপারটা এবার ঘটাতে না পারলেও গতবার তার দলকে তিনি জেতাতে পারেননি বা চ্যাম্পিয়ন করতে পারেননি, এবার কিন্তু খুলনার সঙ্গে তিনি খুব ভালো একটা অবস্থানে পৌঁছে যাচ্ছেন এবং আমার কাছে মনে হয় যে এই খুলনার সাকসেসের পেছনে তার ওই 3 নম্বরে ব্যাটিং করা এবং বেশ কিছু ম্যাচ টাইট ম্যাচ বের করে আনাটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ছিল। এনামুল হক বিজয় ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন। হ্যাঁ, তার ওভারঅল পরিসংখ্যান দেখলে আপনার মনে হবে না যে আহামরি কি করেছে, বাট যেই 2-1টা ইনিংস প্রয়োজনের সময় খেলেছেন সেটা কিন্তু খুব ইম্প্যাক্টফুল ছিল। রান চেজে ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন, আগে ব্যাট করে খুব কুইক স্ট্রাইক রেটে কিছু নক খেলে দিয়েছেন, যেটার কারণে অ্যাকচুয়ালি প্রতিপক্ষকে খুলনা চাপে রাখতে পেরেছে বা ম্যাচ বের করতে পেরেছে। প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন তিনি একাধিকবার। সুতরাং এই যে তার ইম্প্যাক্টটা, এটার জন্যই আসলে অ্যাট নাম্বার 3 তাকে আমি রাখছি, বিকজ তিনি ভালো পারফর্ম করেছেন এবং দলের জয়ে ভূমিকা রেখেছেন এনামুল হক বিজয়। এরপরে আসি ইয়াসির আলী রাব্বি, চট্টগ্রামের ক্যাপ্টেন। শুরুটা তার একেবারে ভালো যায়নি টুর্নামেন্টের, চট্টগ্রামেরও কিন্তু শুরুটা একটু নড়বড়েই মনে হচ্ছিল। মূলত তাদের বোলার স্ট্রেংথ দিয়ে তারা ম্যাচগুলো জিতে হয়তো বের করছিল, কিংবা মাহমুদুল হাসান জয়, মমিনুল, শাহাদাত দীপু তাদের ফর্মের উপর ভর করে তারা এগিয়ে যাচ্ছিল। তবে একটা তো ফেজ আসে টুর্নামেন্টের, যখন আপনার টপ অর্ডার ক্লিক করছে না বা করেনি 2-1টা ম্যাচে, তখন কিন্তু মিডল অর্ডারকে হাল ধরতে হয়। ইয়াসির আলী রাব্বি কঠিন সময় হাল ধরেছেন। চট্টগ্রামের যখন ওই টপ 2-তে থাকার ইকুয়েশন ছিল পয়েন্টস টেবিলে, তখন ইয়াসির আলী রাব্বি একটা দুর্দান্ত নক খেলে চট্টগ্রামকে উদ্ধার করেছেন। যখন এলিমিনেটার্স আসছে বা কোয়ালিফায়ার্স আসছে, এই সব ম্যাচগুলোতে কিন্তু ইয়াসির আলী রাব্বি তার মোস্ট অফ দ্য রানস বের করেছেন। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে মিডল অর্ডারে ব্যাট করার পাশাপাশি কিছু ম্যাচ ফিনিশ করার যে জায়গাটা, ওখানে অপরাজিত থেকে একটা ভালো রান বের করে আনা, সেই জায়গাটাতে ইয়াসির আলী রাব্বির একটা চমৎকার অবদান ছিল। এবং সেই সাথে আমার মনে হয় তিনি যেহেতু চট্টগ্রামের ক্যাপ্টেন, তার ক্যাপ্টেন্সিকেও প্রশংসা করতে হবে, কারণ ভালো খেলেছে চট্টগ্রাম। রাউন্ড রবিন ফেজে গ্রুপের টপে ছিল, তারপর তারা কোয়ালিফায়ার 1 খেলেছে, ক্লোজ ম্যাচ হেরেছে খুলনার কাছে, তারপর কোয়ালিফায়ার 2 খেলেছে, সেটাতেও আনফর্চুনেটলি তারা হেরে গেছে, বাট খুব ক্লোজ ফাইট দিয়েছে, ভালো ফাইট দিয়েছে, এবং ইয়াসির আলী রাব্বি অনেকটুকু ক্রেডিট পান ফর হিজ ক্যাপ্টেন্সি অ্যান্ড ফর হিজ ব্যাটিং এজ ওয়েল। সো ওই জায়গা থেকে টিমের ব্যালেন্সটার কথা যদি চিন্তা করি, ইয়াসির আলী রাব্বি at number 4 আই থিঙ্ক ইজ আ গুড চয়েস। 5 নম্বরে নাসির হোসেন, কামব্যাক কিং, কামব্যাক করেছেন তিনি। ডোমেস্টিক ক্রিকেটে আবারও খেলা শুরু করেছেন। আমরা ডিপিএলে 2-1টা ম্যাচে তাকে খেলতে দেখেছিলাম, বাট ফুল ফ্লেজেড ইন্টেন্সিটি নিয়ে তিনি এবারের এনসিএল টি-20-তে খেলতে এসেছেন। রংপুরের ছেলে নাসির হোসেন, তিনি রংপুর দলটাতেই যুক্ত হয়ে খেলেছেন, তাদের দলটার শক্তিমত্তা বৃদ্ধি করেছেন আমি বলবো, কারণ নাসির এজ অ্যান অলরাউন্ডার এবারের এনসিএল টি-20-তে খুবই ভালো করেছেন, খুবই ভালো করেছেন। বোলিংয়ে দুর্দান্ত করেছেন তিনি। হয়তো অত সংখ্যক উইকেট পাননি, তবে পাওয়ার প্লের ভিতরে যে এফেক্টিভ বোলিংটা করতে হয় সেটা তিনি করেছেন। মিডল ওভার্সে ভালো বল করেছেন, ইকোনমিটা ভালো বজায় রেখেছেন। রংপুর এই যে সাকসেসটা পেয়েছে, ফাইনাল পর্যন্ত চলে এসেছে, তার পেছনে কিন্তু তার বোলিংয়ের একটা বিশাল বড় অবদান অবশ্যই ছিল। তবে ব্যাটার নাসিরের কথা আলাদা করে বলতেই হবে, যিনি আসলে দায়িত্ব নিয়ে খেলা শুরু করেছেন। সাধারণত ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা কি দেখেছিলাম, নাসির একজন ফিনিশার, 6-7 ব্যাট করছেন, সেখান থেকে তিনি ফিনিশ করে দিয়ে আসছেন। তো ওই ব্যাপারটা তো ছিলই তার মধ্যে, ন্যাচারাল ইনেট। তবে নাসির হোসেন যে টপ অফ দ্য অর্ডারে কতটা ভালো ব্যাটিং করতে পারেন, কতটা সেন্সিবল ব্যাটিং করতে পারেন, তার এক্সপিরিয়েন্সটা কিভাবে কাজে লাগাতে পারেন, সেই বিষয়টা কিন্তু তিনি দেখিয়েছেন। এবং এই টুর্নামেন্টে নাসির হোসেন আমরা দেখেছি, রংপুর যখন শেষ কয়েকটা ম্যাচ খেলছে, তিনি নিজে দায়িত্ব নিয়ে যখন দেখলেন যে রংপুরের টপ অর্ডার ইয়াংস্টারে ভরা, তারা ক্লিক করছে না, কনসিস্টেন্ট হতে পারছে না, তখন কিন্তু তিনি উঠে দাঁড়িয়েছেন, তিনি এসে বলেছেন আমি দায়িত্ব নেব।
এবং 3 নম্বরে ব্যাট করেছেন। যে কোয়ালিফায়ার 2টা খেলেছিল রংপুর চট্টগ্রামের এগেনস্টে, ডু অর ডাই গেম, 168 রান করতে হবে ম্যাচ জিততে হলে, নাসির সেই ম্যাচে ওপেন করতে নেমেছেন। সো এই বিষয়গুলো কিন্তু তাকে বাকিদের থেকে অনেকটা আলাদা করে দেয় এবং ভালো একটা স্ট্রাইক রেট মেনটেন করে তিনি রানগুলো করেছেন। সো নাসির হোসেন এই 11-এ জায়গা পাবেনই পাবেন। আমি জানি আমি তাকে 5-এ রাখছি, বাট অবভিয়াসলি 3 নম্বরে এনামুল হক বিজয়কে রেখেছি। নাসিরকে এই দলের ভেতর রাখতেই হবে বেসড অন হিজ ব্যাটিং অ্যাবিলিটি, হিজ বোলিং অ্যাবিলিটি, ওভারঅল অলরাউন্ড পারফরমেন্স যা দিয়েছেন তিনি এবারের এনসিএল-এ। এরপর 6 নম্বরে আমি আকবর আলীর কথা বলতে পারি এবং সেই সাথে ইরফান শুক্কুরের কথাও বলতে পারি। সো এখানে একটা কম্পিটিশন আছে। এই দুজনেই কিপার ব্যাটার হিসেবে দুর্দান্ত করেছেন এই টুর্নামেন্টে। আকবর আলীর কথা কি বলবো, তিনি মূলত অ্যাজ এ ক্যাপ্টেন তার যে পারফরমেন্সটা সেটা কিন্তু সবার নজর কাড়ে এবং তিনি শুরুর দিকে যখন রানও পাচ্ছিলেন না তখনও কিন্তু তার ক্যাপ্টেন্সি দিয়ে তিনি সেটা পুষিয়ে দিচ্ছিলেন এবং এখন কিন্তু তিনি রান পাওয়া শুরু করে দিয়েছেন। আকবর আলী এখন রান পাওয়া শুরু করে দিয়েছেন, 200-র উপর রান ইতিমধ্যেই করে ফেলেছেন এবং গত 3টা ইনিংসে টানা তিনি ভালো পারফর্ম করেছেন। একটাই খালি দুঃখ যে তিনি আসলে ইনিংসটা বা ম্যাচটা শেষ করে দিয়ে আসতে পারেননি হয়তো, তবে যেই ইনিংসগুলো তিনি খেলেছেন সেগুলোর ইম্প্যাক্টটা খুবই দারুণ ছিল। স্পিনারদের এগেনস্টে খুবই সাবলীল আকবর আলী, খুব ভালো স্ট্রাইক রেট তিনি মেনটেন করেছেন। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে কম্পিটিশনটা যদি ধরি ইরফান শুক্কুরের সাথে, শুক্কুরও কিন্তু খুব দারুণ খেলেছেন চট্টগ্রামের হয়ে। তার উইকেটের পেছনের প্রেজেন্সটা যখন যখন নামতে হয়েছে সেখানে তার ব্যাটিং পারফরমেন্সও দারুণ ছিল। অনেক সময় দেখা গেছে বিপদের মুহূর্তে তিনি কিন্তু দাঁড়িয়েছেন। 3টা অন্তত খুব ভালো নক তিনি খেলেছেন 6টা ইনিংসের ভেতরে। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে খুব ক্লোজ ফাইট, বাট অ্যাজ আকবর বিং দ্য ক্যাপ্টেন অ্যান্ড যেহেতু রংপুর ফাইনাল পর্যন্ত চলে গেছে এবং তিনি তাদেরকে সেখানে নিয়ে যেতে পেরেছেন, আই থিঙ্ক হি হ্যাজ মোর ইম্প্যাক্ট। সো ওই হিসাবে আকবর আলী আমার স্টার্টিং 11-এ থাকবেন এবং মোস্ট লাইকলি তিনি এই টিমের ক্যাপ্টেনও হবেন। আপাতত ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আমি ব্যাটারদের নিয়ে কথা বললাম। পরবর্তী যেই প্লেয়াররা রয়েছেন বোলিংয়ে দিকে যারা রয়েছেন তাদেরকে নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি। সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে।